I begin in the name of Allah, the most gracious and the most merciful. আমরা আল্লাহর কাছে হাজার শুকর করছি যে আমরা সবাই ভালো আছি, সুন্দর আছি, সুস্থ আছি। সো আল্লাহর কাছে প্রার্থনা আমরা যাতে এরকম থাকতে পারি সবসময়। ঠিক আছে? আর সবাই স্বাস্থ্যবিধিটা মেনে চলবো। ঠিক আছে? স্বাস্থ্যবিধি মেনে আমরা আমাদের কার্যক্রমটা শুরু করব। ঠিক আছে? যাই হোক আমরা আমাদের অনলাইন ক্লাসে চলে যাচ্ছি। তো আজকে আমরা চ্যাপ্টার 4 নিয়ে কাজ করব। লেকচার নাম্বার হচ্ছে 9ম বা 9 নম্বর লেকচার। ঠিক আছে? ক্লাসিক্যাল ইকোনমিক থট চ্যাপ্টারের নাম হচ্ছে ক্লাসিক্যাল ইকোনমিক থট। আচ্ছা একজন একটু রেসপন্স করেন যে স্লাইড দেখতে কোনো সমস্যা আছে কিনা অথবা শব্দ শুনতে কোনো সমস্যা আছে কিনা একজন রেসপন্স করেন। না স্যার কোনো সমস্যা নেই। আচ্ছা স্লাইড দেখা যাচ্ছে? জি স্যার স্লাইড দেখা যাচ্ছে। আচ্ছা আর আপনাদের চ্যাট বক্সে আপনাদের পূর্ণ নাম রোলটা দিয়ে দিবেন সবাই। যে কয়জন উপস্থিত থাকবেন ওকে স্যার। চ্যাট বক্সে নাম এবং রোল পূর্ণ নাম এবং রোলটা দিয়ে দিবেন। ঠিক আছে? আচ্ছা আমরা চলে যাই আমাদের লেকচারে। চ্যাপ্টার 4 ক্লাসিক্যাল ইকোনমিক থট এটা নিয়ে আমরা মোটামুটি কাজ করব। আজকে 9ম লেকচার নিচ্ছি ক্লাসিক্যাল ইকোনমিক থট বুক রেফারেন্সেস ব্ল্যাক এম 1991 ইকোনমিক থিওরি এন্ড রেসপন্স 5th এডিশন ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস নেগেশিয়েটি হিস্ট্রি অফ ইকোনমিক থিওরি নর্থ হল্যান্ড একল্যান্ড আর Herbert 1990 A History of Economic Theory and Method McGraw-Hill Hampton J 1954 A History of Economic Analysis Oxford University Press Snowden Braid ETL 1994 A Modern Guide to Macroeconomics and Introduction to Completion Schools of Thought এই বইগুলা কি করব আর আমরা বাংলা যারা আছি বাংলা পড়তে যাচ্ছি তারা ইকোনমিক যে চিন্তাধারা মনোরঞ্জন স্যারের বইটা ফলো করব ওই বইটাই মূলত আমি নিয়ে কাজ করছি। তো আজকে যে জিনিসগুলো লেকচার শেষে আমরা জানতে পারবো সেটা হচ্ছে ম্যাক্রো অ্যাসপেক্টস অফ থিওরি অফ অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথ যিনি রয়েছেন তিনি যে থিওরিটা দিয়েছেন সেই থিওরির ম্যাক্রো অ্যাসপেক্ট সম্বন্ধে আমরা জানবো। ঠিক আছে? ম্যাক্রো হলো সামষ্টিক থিওরি সামষ্টিকগতভাবে কি প্রতিক্রিয়া ফেলে সেটা সম্বন্ধে মোটামুটি আমরা জেনে যাব। নাম্বার 2 বলেছে যে how can Adam Smith could make a synthesis between macro and micro theory। তো কিভাবে অ্যাডাম স্মিথ ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে সমন্বয় বা যোগসূত্র স্থাপন করে। এরপরে আছে কনসেপ্ট অফ ফ্রি ট্রেড মুক্ত বাণিজ্য কাকে বলে সেটা সম্পর্কে জানবো। এগুলো ম্যাক্সিমামই কিন্তু আমরা ইন্টারন্যাশনাল ট্রেড 3rd ইয়ারে পড়ে এসেছি বা 4th ইয়ারে পড়ছি। নাম্বার 4 কনসেপ্ট অফ ট্রেড প্রোটেকশন বাণিজ্য সংরক্ষণ কি। Why Adam Smith criticized mercantilism কেন অ্যাডাম স্মিথ মার্কেন্টালিজমের বিরোধিতা বা সমালোচনা করেন সেটা সম্পর্কে জানবো। কনসেপ্ট অফ অ্যাবসলিউট অ্যাডভান্টেজ তো পরম ব্যয়ের সুবিধাটা কি সেটা সম্বন্ধে জানবো চিত্র দিয়ে একটা সূচি দিয়ে দেখবো। এরপর হচ্ছে ট্রেড থিওরি অফ অ্যাডাম স্মিথ ট্রেড থিওরি অ্যাডাম স্মিথের বাণিজ্য তত্ত্ব সেই বাণিজ্য তত্ত্ব সূচি এবং চিত্র সহকারে জানবো। ট্রেড থিওরি অফ অ্যাডাম স্মিথ উইথ ক্রিটিসিজম। ঠিক আছে? এই জিনিসটা আমরা জানবো। তো দিস ইজ অ্যাডাম স্মিথ। আর টুডেস টপিক ইজ ক্লাসিক্যাল ইকোনমিক থট। আজকে টপিকটা হবে ক্লাসিক্যাল ইকোনমিক থট। তো ম্যাক্রো অ্যাসপেক্টস অফ দি থিওরি অফ অ্যাডাম স্মিথ খেয়াল করি
অ্যাডাম স্মিথ ওয়েলথ অফ নেশন বইয়ের বিভিন্ন খণ্ডে বন্টন, আন্তর্জাতিক বাণিজ্য, সরকারি অর্থব্যবস্থার বিভিন্ন দিক তিনি বিশ্লেষণ করেন। স্মিথের মতে শ্রমিক এর স্বাভাবিক মজুরির মালিক এবং মজুরের মধ্যকার চুক্তির উপর নির্ভর করে। তার মানে কি, শ্রমিকের যে মজুরিটা রয়েছে সেই মজুরিতে মালিক এবং যে কাজ করবে তার মধ্যেকার একটা চুক্তির উপরে সেটা কি করবে, নির্ভর করবে। তাদের স্বার্থ এক নয়। শ্রমিক বেশি মজুরি চায়, অন্যদিকে মালিক কি করতে চায়, মালিক কম মজুরি দিতে আগ্রহী। ঠিক আছে, শ্রমিক বেশি মজুরি চাচ্ছে এবং মালিক কম মজুরি দিতে আগ্রহী। এসব ক্ষেত্রে বা এই ক্ষেত্রে দর কষাকষির মাধ্যমে এক সময় জীবিকামূলক স্তরে মানে সাবসিস্টেন্স লেভেল, সেই লেভেলে মজুরিটা নির্ধারিত হতে পারে। তার মধ্যে মজুরি তহবিল বাড়লে শ্রমিকের মজুরি বাড়তে পারে। তাছাড়া জাতীয় আয় বাড়লেও মজুরি বাড়তে পারে। ঠিক আছে? অ্যাডাম স্মিথের মতে মুনাফা সম্পদ বাড়া ও কমার উপর নির্ভর করে। সম্পদ বাড়লেও মুনাফা কমবে। তার মতে সুদের হার বাড়লে বা কমলে মুনাফা হার কমবে বা বাড়বে। এটা হচ্ছে সম্পূর্ণ অ্যাডাম স্মিথের একটা ভিউ। অ্যাডাম স্মিথ বলেছেন যে মুনাফা, এটা টোটালটাই নির্ভর করবে সম্পদ বাড়া বা কমার উপর। তো মুনাফার সাথে সম্পদ বাড়ার ইনভার্স রিলেশনশিপ আছে, যে সম্পদ বাড়লে মুনাফা কমবে আর সম্পদ কমলে মুনাফা বাড়বে। তাছাড়াও তিনি বলেছেন যে সুদের হার বাড়লে মুনাফার হার কমবে, সুদের হার কমলে মুনাফার হার বাড়বে। সো স্মিথের মতে জমির খাজনা এক ধরনের একচেটিয়া আয়, তার মধ্যে জমির উন্নতি করলে জমির খাজনা পেতে পারে। ঠিক আছে, কিন্তু তিনি উল্লেখ করেন জমির অবস্থানের উপর খাজনার পরিমাণ অনেকটা নির্ভর করে। স্মিথ বাণিজ্যতন্ত্রীদের সংরক্ষণবাদের বিরোধিতা করে মুক্ত বাণিজ্যের পক্ষে জোরালো মত প্রকাশ করেন। তিনি যুক্তি দেন যেসব পণ্য উৎপাদনে অপর দেশের তুলনায় কোনো দেশের পরম ব্যয় সুবিধা রয়েছে, পরম ব্যয় অ্যাবসলিউট অ্যাডভান্টেজ রয়েছে, সেসব পণ্য তার বিশেষায়ন করা উচিত। এই ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেই দেশে যেই দ্রব্য উৎপাদনে পরম ব্যয় সুবিধা রয়েছে সেই দেশ ওই পণ্য উৎপাদন করবে এবং তা রপ্তানি করবে। পক্ষান্তরে যেই দেশ যেই দ্রব্য উৎপাদনে পরম ব্যয় অসুবিধা রয়েছে তারা সেই দ্রব্যটা কি করবে, বাইরে থেকে আমদানি করবে। এভাবে দুটি দেশের মধ্যে কি শুরু হবে, আন্তর্জাতিক বাণিজ্য শুরু হবে। ঠিক আছে, কারণ এতে উৎপাদন ব্যয় কমবে। এসব দ্রব্য রপ্তানি করে বিদেশ থেকে কম মূল্যে অপর দ্রব্য আমদানি করলে দেশের কল্যাণ বাড়বে। তো অ্যাডাম স্মিথ ওয়েলথ অফ নেশন বইতে সরকারি রাজস্বের উপরে আলোচনা করেন। তিনি সরকারি রাজস্বের দুটি উৎসের কথা উল্লেখ করেন। এক, রাষ্ট্রের তহবিল, জমি এবং মূলধন। ২ নাম্বার হচ্ছে কর সমূহ। তিনি এই প্রসঙ্গে করের ৪ টি নিয়মের কথা উল্লেখ করেছেন। এক হচ্ছে কানুন অফ অ্যাবিলিটি, এগুলো পড়েছি। সামর্থ্যের নীতি, কানুন অফ সার্টেনিটি, নিশ্চয়তার নীতি, সুবিধার নীতি, কানুন অফ কনভেনিয়েন্স, মিতব্যয়িতার নীতি, কানুন অফ ইকোনমি। তো সামর্থ্যের নীতিতে বলেছে প্রতিটি নাগরিক নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সরকারকে কর প্রদান করা উচিত। একেই আধুনিক অর্থনীতিবিদরা কর প্রদানের সামর্থ্য নীতি বা করের ন্যায়পরায়ণতা নীতি হিসেবে অভিহিত করে। নিশ্চয়তা নীতি, নাগরিকরা যে কর প্রদান করবে তা নিশ্চিত পরিমাণে হওয়া দরকার যাতে সরকার তার ব্যয় নির্বাহে কোনো অসুবিধার সম্মুখীন না হয়। সুবিধার নীতি, কর এমন সময়ে এবং এমন ভাবে কর আরোপ করা দরকার যাতে করদাতারা অতি সহজে তা প্রদান করতে পারে এবং কর প্রদানে যেন তাদের কোনো অসুবিধা না হয়। আর মিতব্যয়িতা নীতি, কর আদায়ের বেলায় সরকারি ব্যয় যাতে ন্যূনতম থাকে, ঠিক আছে, তার নিশ্চয়তা বিধান করা উচিত। তো উল্লেখ্য যে স্মিথ জমির খাজনাকে করের সুবিধার স্মিথ জমির যে খাজনা রয়েছে সেই খাজনাকে করের সবচেয়ে সুবিধাজনক উপাদান হিসেবে বিবেচনা করেন। So how can Adam Smith could make a synthesis between macro and micro theory? তো অ্যাডাম স্মিথ কিভাবে ব্যষ্টিক এবং সমষ্টিক যে তত্ত্ব রয়েছে সেই তত্ত্বগুলোর মধ্যে যোগসূত্র স্থাপন করেছেন। খেয়াল করি, অ্যাডাম স্মিথ মুক্ত বাজার অর্থনীতির সমর্থক ছিলেন। অ্যাডাম স্মিথ মুক্ত বাজার অর্থনীতির সমর্থক ছিলেন
অ্যাডাম স্মিথের অদৃশ্য হস্ত বা হাত ধারণা অনুযায়ী সমাজের স্বার্থ মূলত এদের সদস্যদের ব্যক্তি স্বার্থের যোগফলে বলা যায়। কারণ স্বাধীনতা পেলে সমাজের প্রত্যেক লোক নিজের সম্পদ সর্বোচ্চকরণের চেষ্টা করবে। এখন মুক্ত এবং স্বাধীন অবস্থা বিরাজ করলে সব লোক মোট সম্পদ সর্বোচ্চকরণের চেষ্টা করবে বলা যায়। এভাবে প্রাকৃতিক স্বাধীনতা কোনো সমাজে বিরাজ করলে ব্যক্তির স্বার্থের সাথে অনৈতিক দক্ষতারও সমন্বয় হবে। এই অবস্থা মূলত প্রতিযোগিতামূলক বাজারের স্বয়ংক্রিয় ভারসাম্য প্রক্রিয়া বা ব্যবস্থা নির্দেশ করে বলা যায়। তো অ্যাডাম স্মিথের যে বক্তব্য সেটা প্রাথমিক ধরনের হলেও তিনি তার ওয়েলথ অফ নেশনস বইতে দেখান যে প্রতিযোগিতা অতিরিক্ত লাভ নিঃশেষ করে সর্বত্র লাভের হারের সমতা বৃদ্ধি করে বিভিন্ন শিল্পের মধ্যে শ্রম এবং মূলধনের বন্টন করে। তো আধুনিক সাধারণ ভারসাম্য তত্ত্ব শুধু উপকরণ বাজারই নয়, একই সাথে দ্রব্য বাজারও ভারসাম্য একযোগে বিবেচনা করে। উপকরণ মার্কেট মানে ফ্যাক্টর মার্কেট, দ্রব্য বাজার মার্কেট মানে গুডস মার্কেট। তো এক্ষেত্রে পরিবার বর্গ এবং ব্যবসা ক্ষেত্রে ভারসাম্য বিশ্লেষণ করা যায়। খেয়াল আছে যে আমরা সার্কুলার ফ্লো অফ ন্যাশনাল ইনকাম পড়েছি ফার্স্ট ইয়ারে ম্যাক্রো ইকোনমিক্সে। সার্কুলার ফ্লো অফ ন্যাশনাল ইনকাম, এক সাইডে কি থাকে হাউস হোল্ড পরিবার বর্গ, আরেক সাইডে কি ফার্ম। তো পরিবার বর্গ থেকে কি ফ্যাক্টর অফ প্রোডাকশন যায় কোথায়, ফার্মে যায়, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রেনিউর। এবং সেই বাবদ এই যে ফার্মটা পরিবারকে কি দেয়, ল্যান্ড বাবদ কি দেয়, খাজনা দেয়, লেবার বাবদ ওয়েজ দেয়, ভূমি বাবদ ল্যান্ড, লেবার, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, ক্যাপিটাল বাবদ সুদ দেয়, এন্টারপ্রেনিউর বাবদ মুনাফা দেয়। ঠিক আছে, ঠিক একইভাবে এই যে ফার্ম আছে, ফার্ম এগুলোকে সমন্বয় করে দ্রব্য উৎপাদন করে, দ্রব্য উৎপাদন করে তখন সেটা আবার কোথায় পাঠায়, হাউস হোল্ডে পাঠায়। হাউস হোল্ড এই যে দ্রব্য পাঠায়, হাউস হোল্ড সেটা কিনে এই দ্রব্যর টাকাটা কোথায় পাঠাতে, ফার্মে পাঠায়। এইভাবে যে চক্রাকারে অর্থনীতিটা ঘটছে এটাকে বলা হয় সার্কুলার ফ্লো অফ ন্যাশনাল। দেখেন পরিবার বড় উপকরণ ব্যবসা খাতে বিক্রয় করে আয় উপার্জন করে। ওই আয় দ্বারা তারা ব্যবসা খাতে উৎপাদিত পণ্য বিক্রয় করে ভোগের জন্য। ব্যবসা খাত পরিবার বর্গ থেকে বিভিন্ন ধরনের উপকরণ ক্রয় করে দ্রব্যাদি উৎপাদন করে এবং পরিবার বর্গের কাছে বিক্রয় করে। ওই যে যেটা বললাম যে সার্কুলার ফ্লো অফ ন্যাশনাল ইনকাম। দ্রব্য বাজারের তাই চাহিদা এবং যোগানের সমতা সাপেক্ষে ভারসাম্য দ্রব্যমূল্য নির্ধারিত হয়। পক্ষান্তরে উপকরণ বাজারে উপকরণের চাহিদা এবং যোগান দ্বারা এদের মূল্য নির্ধারিত হয়। উপকরণ বাজার কোনটা, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রাইজ। দ্রব্য বাজার করতে দ্রব্য বাজারের চাহিদা এবং যোগান, দ্রব্যমূল্য কোয়ান্টিটি নির্ধারিত হয়, প্রাইস নির্ধারিত। ঠিক আছে, তো সামগ্রিক ভারসাম্য আলোচনার সময় মূলত পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বিরাজমান আছে বলে বিবেচনা করা হয়। এক্ষেত্রে সরকারি হস্তক্ষেপবিহীন অর্থনীতির কথা বলা হয়েছে, যা অ্যাডাম স্মিথের অদৃশ্য হাত বা হস্ত এর বিষয়টি এক অর্থে তুলে ধরে। তো অ্যাডাম স্মিথ তার ওয়েলথ অফ নেশন বইয়ের সপ্তম অধ্যায়ে যুক্তি দেন যে মুক্ত প্রতিযোগিতা দ্রব্যের মূল্য এবং এর ব্যয়ের মধ্যে সমতা আনয়ন করতে পারে। এভাবে বিভিন্ন শিল্পের মধ্যে সম্পদের বন্টন কাম্য হতে পারে। আবার একই বইয়ের দশম অধ্যায়ে তিনি দেখান যে উপকরণ বাজারে মুক্ত প্রতিযোগিতা সব শিল্পে উপকরণের নিজ সুবিধার সমতা বিধান করবে এবং এভাবে বিভিন্ন উপকরণের বন্টন কাম্য হবে। সুতরাং দেখা যায় সামগ্রিক ভারসাম্যের প্রাথমিক আলোচনায় তার কথিত অদৃশ্য যে হস্ত সেই ধারণার মধ্যে পাওয়া যায়। সামগ্রিক ভারসাম্যের প্রাথমিক আলোচনায় তার কথিত অদৃশ্য হস্ত এই ধারণার মধ্যে পাওয়া যায়। এরপর আসে কনসেপ্ট অফ ফ্রি ট্রেড। একটু খেয়াল করে মুক্ত বাজার অর্থনীতিটা কি, কনসেপ্ট অফ ফ্রি ট্রেড। ফ্রি ট্রেড মানে কি, মুক্ত বাণিজ্যটা কি, যে দুই বা ততোধিক দেশের মধ্যে দ্রব্য ও সেবার বিনিময়ের ক্ষেত্রে কোনো বাধা না থাকলে তাকে মুক্ত বাণিজ্য বলা হয়। দুই বা ততোধিক দেশের মধ্যে
দ্রব্য ও সেবার বিনিময়ের ক্ষেত্রে কোনো বাধা না থাকলে তাকে মুক্ত বাণিজ্য ব্যবস্থা। এখন কথা হচ্ছে যে স্যার বাধাগুলো কি কি? বাধাগুলো হচ্ছে ট্যাক্স হতে পারে, বাধাগুলো হতে পারে কোটা হতে পারে, শুল্ক হতে পারে, ট্যারিফ হতে পারে। ঠিক আছে? বিভিন্ন বাধা থাকতে পারে। ঠিক আছে? সোজা কথা, দুইটা দেশের মধ্যে পণ্য বা দ্রব্য সামগ্রী অবাধে ঢুকবে, অবাধে বের হয়ে আসবে। সেটাকে বলা হয় মুক্ত বাণিজ্য। আর যখনই এই মুক্ত বাণিজ্যের উপর বিভিন্ন কোটা, শুল্ক, ট্যাক্স, ট্যারিফ যাই হোক না কেন ইম্পোজ করা হবে, আরোপ করা হবে, তখন সেটা মুক্ত বাণিজ্য থাকবে না, সেটা সংরক্ষণ বাণিজ্য। দুই বা ততোধিক দেশের মধ্যে দ্রব্য ও সেবা বিনিময়ের ক্ষেত্রে কোনো বাধা না থাকলে তাকে মুক্ত বাণিজ্য অবস্থা বলা যায়। অ্যাডাম স্মিথের মতে মুক্ত বাণিজ্য এমন একটি নীতি যেখানে দেশীয় এবং বিদেশি পণ্যের মধ্যে পার্থক্য বিবেচনা করা অথচ তাদের পণ্যের অনুকূলে কোনো সুযোগ সুবিধা প্রদান করা হয় না, এবং বিদেশি পণ্যের মধ্যে পার্থক্য বিবেচনা করা হয় অথচ তাদের পণ্যের অনুকূলে কোনো সুযোগ সুবিধা প্রদান করা হয়। সুতরাং দেখা যায় মুক্ত বাণিজ্য কৃত্রিম বাধাহীন এক ধরনের বিশেষ বাণিজ্য। জি হ্যাভালার মনে করেন রাষ্ট্রীয় পর্যায়ে সামান্য হস্তক্ষেপ মুক্ত বাণিজ্য ধারণার মধ্যে কোনো বিরোধ নেই। পক্ষান্তরে জি ওয়েজের মতে মুক্ত বাণিজ্য বলতে বাণিজ্যের ক্ষেত্রে সব ধরনের বিধিনিষেধের অনুপস্থিতি বোঝায়। বাণিজ্যের ক্ষেত্রে সব ধরনের বিধিনিষেধের অনুপস্থিতি বোঝায়। এটা হলো কনসেপ্ট অফ ফ্রি ট্রেড। এখন আসেন কনসেপ্ট অফ ট্রেড প্রোটেকশন। সংরক্ষণ বাণিজ্য বলতে কি বোঝায়? সংরক্ষণ হলো এমন এক বাণিজ্যিক নীতি যেখানে একটি দেশ বিদেশি প্রতিযোগীর হাত থেকে দেশীয় শিল্প রক্ষার তাগিদে আমদানি শুল্ক, আমদানি কোটা বা উৎপাদনে ভর্তুকির মতো উপায়ে প্রয়োগ করে। কি বলছি? আমদানি শুল্ক, আমদানির উপরে শুল্ক বসিয়ে দিন। যেমন গাড়ি বা যেকোনো জিনিস বিদেশ থেকে আমদানি করবো, শুল্ক মানে ট্যাক্সটা দিয়ে তবে এই দেশে। ঠিক আছে? যার ফলে সেই পণ্যের দামটা বেড়ে যায়। আমদানি কোটা এতটুকু বাইরে আর ঢুকতে পারবে না এই দেশে। এতটুকু কোয়ান্টিটির বাইরে কোয়ান্টিটিটা একটা নির্দিষ্ট করা থাকে। উৎপাদন ভর্তুকির মতো উপায় প্রয়োগ করে। সংকীর্ণ অর্থে বলা যায় যে অনেক অর্থনীতিবিদ সংরক্ষণকে আমদানি শুল্কের দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেন। আবার অনেকে বিস্তৃত অর্থে সংরক্ষণ ধারণাকে আমদানি কোটা, উৎপাদন ভর্তুকি, উপকরণ বরারব ইত্যাদির সাথে সংশ্লিষ্ট করেছেন। সংরক্ষণ আধুনিক ধারণার প্রধান প্রবক্তা যুক্তরাষ্ট্রের এককালীন ট্রেজারি সেক্রেটারি হ্যামিল্টন, পরবর্তী সময়ে জার্মানির লিস্ট, আমেরিকার এই থিওরি পূর্বে ধারণা অতি শক্তিশালী করেন। বর্তমান যুগে এইচ জি জনসন, জে ভগবতী, জি মেনরাম, জি মাইরডাল এবং অন্যান্যরা বিশেষ অবস্থায় অর্থনীতির দৃষ্টিকোণ থেকে সংরক্ষণ সমর্থন করেন। একটা কথা হচ্ছে একটু খেয়াল করি, ট্রেড প্রোটেকশন বা সংরক্ষণ বাণিজ্য বলতে খেয়াল করি। আপনারা থার্ড ইয়ার ইকোনমিক্সে বলছেন সংরক্ষণ এবং বাণিজ্যের পক্ষে বিপক্ষে যুক্তি করেন। ওখানে একটা চিত্রে দেখানো হয়েছে, খেয়াল আছে কিনা আমি জানি না, যে একটা নির্দিষ্ট সময়ের পরে সময়ের জন্য আমাদের কিন্তু প্রোটেকশন দিতে হয়। কেন? ওই সময়ে কি হয়, আমরা দেশীয় শিল্পকে রক্ষা করার জন্য, দেশীয় শিল্পের মানটা ধরে রাখার জন্য দেশীয় শিল্পের দামটাই বেশি থাকে। দেশীয় শিল্পের দাম যতই বাড়া থাকে তখন ইন্টারন্যাশনাল, যদি আমি দেশের বাণিজ্যটাকে মুক্ত করে দিই, তাহলে ইন্টারন্যাশনাল ঢুকতে যাবে, যার প্রাইসটা আমাদের দেশের এর থেকে কম হবে এবং কোয়ালিটিটা ভালো। তাহলে একটা মানুষ আমরা কি চাই? আমরা চাই কোয়ালিটি ফুল দ্রব্য কম দামে কিনতে। এই তো কথা, ভোগ ফেলে দেশে ভোগ থেকে। এখন একটা নির্দিষ্ট সময়ের জন্য আমরা যদি প্রোটেকশন দিই, প্রোটেকশন কিভাবে দিব? যে বিদেশে কোনো দ্রব্য ঢুকতে পারবে না, অথবা ঢুকলে যাতে ওই যে দ্রব্যের যে দাম আছে তার থেকে বেশি পড়ে। এখন প্রথম নতুন যখন আমি একটা পণ্য বাজারে আনবো, আমার উৎপাদন দক্ষতা অর্জিত হয়, অ্যাডাপ্ট করতে পারি, আসলে সময় ব্যবধানে আস্তে আস্তে আমার দক্ষতাটা বেড়ে যাবে এবং সময়ের ব্যবধানে প্রাইসটাও কি আসবে,
প্রাইসটাও সময়ের ব্যবধানে কি আসবে, কমে আসবে। যখনই দেখবো যে ওই প্রাইসটা ইন্টারন্যাশনাল প্রাইসের সমান হয়ে যাচ্ছে, হ্যাঁ, তখনই আমি কি করবো, লেট ইউর মার্কেট বি ওপেন করে দিই। কিন্তু ওই কোয়ালিটি এবং প্রাইস যখন ইন্টারন্যাশনাল মার্কেটে সমপর্যায়ে না আসবে, ততক্ষণ আমি দেশীয় শিল্পটাকে রক্ষা করার জন্য প্রোটেকশন দিয়ে রাখবো। এটা হলো ইন্টারন্যাশনাল ট্রেডে আপনারা পড়েছেন, একটা চিত্র ছিল। যাই হোক, আমি আর এদিকে যাচ্ছি না। Why Adam Smith criticized mercantilism? Adam Smith mercantilism কে criticize করেছে কেন দেখেন। বাণিজ্যতন্ত্রীদের মতবাদের প্রভাবে ইংল্যান্ড সহ কিছু ইউরোপীয় দেশে অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে বিভিন্ন ধরনের বিধিনিষেধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে উঠেছিল। ইংল্যান্ড তখন শিল্প বিপ্লবের দ্বারপ্রান্তে উপনীত। এমতো অবস্থায় শিল্প ক্ষেত্রে স্বাধীনতা, ব্যক্তি উদ্যমের প্রয়োজন বিশেষভাবে অনুভূত হয়। তা কার্যকর করতে হলে বাণিজ্যতন্ত্রের জটিল নিয়ন্ত্রণ ব্যবস্থা বাতিল করা অত্যাবশ্যক। এই লক্ষ্যে অ্যাডাম স্মিথ তার বইতে ব্যক্তি উদ্যম অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর ব্যক্তি স্বাধীনতার বিষয়টি তুলে ধরেন। এভাবে তিনি বাণিজ্য তন্ত্রের বিরোধিতা করেন। নাম্বার 2 হচ্ছে অ্যাডাম স্মিথ বাণিজ্যতন্ত্রীদের স্বয়ংভর অর্থনীতির বিরোধিতা করেন। বাণিজ্যতন্ত্রীরা যুক্তি দেন যে ইংল্যান্ডের অর্থনীতি হওয়া দরকার, কিন্তু অ্যাডাম স্মিথ যুক্তি দেন যে এর ফলে সম্পদের কাম্য ব্যবহার নিশ্চিত হবে না, বরং তার অপচয় হতে পারে। কিন্তু অ্যাডাম স্মিথ যুক্তি দেন যে সম্পদের কাম্য ব্যবহার নিশ্চিত হবে না, তার অপচয় হতে পারে। তার মধ্যে শ্রম বিভাগে সম্প্রসারণ করলে শ্রমের সদ্ব্যবহার হবে এবং শ্রমের উৎপাদনশীলতা বাড়বে। উৎপাদন বাড়বে এবং বাড়তি উৎপাদনের বন্টনের মাধ্যমে নাগরিকদের কল্যাণ পাবে। নাম্বার 3, দ্বিতীয়ত বাণিজ্যতন্ত্রীদের শ্রমের ভূমিকা সম্পর্কে তেমন কিছু বলেন না। তারা মনে করেন শ্রমের মজুরি কম হলে দ্রব্য সামগ্রীর মূল্য কম হবে। এই সস্তা দ্রব্য সামগ্রী যত বিদেশে রপ্তানি করা যাবে, বাণিজ্য তো অ্যাডাম স্মিথের এই ভ্রান্ত ধারণা সমালোচনা করেন। তিনি যুক্তি দেন যে সব শ্রমিক সব ধরনের পণ্য উৎপাদনে দক্ষ হতে পারে না। তাই শ্রমিকের মূল্য সবকিছুতে অভাবে এমন ভাবার কোনো কারণ নাই। শ্রমের মূল্যের চেয়ে তিনি তাদের উৎপাদনশীলতা বাড়ানোর উপর বেশি জোর দিয়েছেন। তার মানে অ্যাডাম স্মিথ উৎপাদনশীলতা বাড়ানোর ক্ষেত্রে জোর দিয়েছেন। অন্যদিকে বাণিজ্য মার্কেন্টালিজম, তারা হচ্ছে শ্রমিকের মজুরি কিভাবে কম রাখা যায়, কম রেখে দ্রব্য বিদেশে রপ্তানির মাধ্যমে বাণিজ্য ভারসাম্য তুলে আনা যায় সেদিকে কথা বলি। তো আর অ্যাডাম স্মিথ বলছেন না, শ্রমের মজুরি না, তাদেরকে দক্ষভাবে গড়ে তুলতে হবে, তাদের উৎপাদনশীলতা বাড়ানোর উপর বেশি গুরুত্ব আরোপ করেছেন, যাতে দ্রব্য সামগ্রীর প্রকৃত ব্যয় কমে যায়, তাহলে দ্রব্য সামগ্রীর মূল্য কমবে। চতুর্থত কি বলেছে, বাণিজ্যতন্ত্রীরা মনে করেন যে কোন দেশের সমৃদ্ধি নির্ভর করে অনুকূল বাণিজ্য ভারসাম্য এবং মূল্যবান ধাতু আমদানির উপর। কিন্তু অ্যাডাম স্মিথের এই ধারণার বিরোধিতা করে। তার মতে বৈদেশিক বাণিজ্য মূলত অভ্যন্তরীণ বাণিজ্য সম্প্রসারণ কেন্দ্র করে গড়ে। অন্য দেশের দ্রব্য সামগ্রী রপ্তানি করে সোনা রূপা বা মূল্যবান ধাতু আমদানির কোনো বিশেষ তাৎপর্য নেই। আসলে যে সমস্ত দ্রব্যের চাহিদা বেশি, যে সমস্ত দ্রব্যের চাহিদা আসলে যে সমস্ত চাহিদা বেশি তা উৎপাদন ও রপ্তানি করে অপরাপর প্রয়োজনীয় দ্রব্য আমদানি করলে দেশের মঙ্গল হতে পারে। তাছাড়া দেশের অভ্যন্তরে বিদেশি কোনো দ্রব্যের তীব্র চাহিদা থাকলেও তার আমদানি জোর করে বন্ধ করার কোনো অর্থ হয় না। তাতে জনগণের কল্যাণ তৃপ্তি কমবে মাত্র। অর্থাৎ আইন কানুন অথবা অপরাপর কোনো উপায় বাণিজ্যের প্রবাহ সীমিত রাখার মধ্যে কোনো কৃতিত্ব নেই, বরং এর ফলে অভ্যন্তরীণ সম্পদের কাম্য সঞ্চালন হবে না, অপচয় হবে মাত্র। সবশেষে সোনার উপর আমদানির সাথে অনুকূল বাণিজ্যের সম্পর্ক প্রত্যক্ষ বলে বাণিজ্যতন্ত্রীরা যে যুক্তি দেন, স্পিকার নাকচ করে দেন। তার মধ্যে দেশের যে সমস্ত দ্রব্য উৎপৃষ্ট তা বিদেশে রপ্তানি এবং দেশের যে সমস্ত দ্রব্যের চাহিদা আছে তা আমদানি করা হলে বা আন্তর্জাতিক বাণিজ্যে বাড়বে, এতে বাণিজ্যে লিপ্ত দেশসমূহ লাভবান হতে পারে। ঠিক আছে, এখন আসেন কনসেপ্ট অফ অ্যাবসলিউট অ্যাডভান্টেজ। এটা ইন্টারন্যাশনাল ট্রেডে আমরা পড়েছি। যেই দেশে
যে দ্রব্য, এটা মূল কনসেপ্টটা হলো যে দেশে যে দ্রব্য উৎপাদনে কি থাকবে, পরম সুবিধা থাকবে, সেই দেশ সেই দ্রব্য উৎপাদন করবে এবং রপ্তানি করবে। অপরদিকে যে দেশে যে দ্রব্য উৎপাদনে পরম অসুবিধা থাকবে, সে সেই দ্রব্য কি করবে, আমদানি করবে। ঠিক আছে, এভাবে দুটি দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক। দেখেন একটু স্লাইডে দেখাচ্ছি, নির্দিষ্ট পরিমাণ ব্যয় সাপেক্ষে দুটি দ্রব্যের মধ্যে একটি বেশি পরিমাণে তৈরি করা গেলে শেষার্থ দ্রব্য উৎপাদনের পরম ব্যয় সুবিধা আছে বলা। মনে করি 10 টাকা ব্যয়ে এক্স দ্রব্য 5 একক অথবা ওয়াই দ্রব্য 10 একক বানানো যায়। এক্ষেত্রে 1 একক এক্স এর ব্যয় হচ্ছে, যেহেতু 10 টাকা ব্যয়ে এক্স দ্রব্য আর 5 একক, ঠিক আছে, তার মানে কি প্রতি এককে 2 টাকা ব্যয় হচ্ছে এক্স দ্রব্য উৎপাদন। আবার প্রতি এককে ওয়াই দ্রব্য 10 একক বানানো যাচ্ছে, তার মানে কি 1 টাকা ব্যয় হচ্ছে ওয়াই দ্রব্য। ব্যাপারটা বুঝছেন? না বুঝলে বলুন কিন্তু। প্র্যাকটিক্যাল জিনিস এখন পড়াচ্ছি। তো 10 টাকা ব্যয়ে এক্স দ্রব্য 5 একক উৎপাদন করে। তাহলে প্রতি এককে ব্যয় হচ্ছে 2 টাকা এখানে। হ্যাঁ? আর ওয়াই দ্রব্য 10 একক বানানো হচ্ছে। তাহলে প্রতি একক দ্রব্যের জন্য ব্যয় হচ্ছে 1 টাকা। সো তাহলে কোন দ্রব্যে আমি সুবিধা পাচ্ছি? অবশ্য ওয়াই দ্রব্যে। কেন সুবিধা পাচ্ছি? কস্ট খরচ পরম ব্যয় সুবিধা পাচ্ছি এবং উৎপাদনের পরিমাণও বেশি। তাই এক দ্রব্যের তুলনায় ওয়াই পণ্যে আমার পরম সুবিধা রয়েছে। ব্যাপারটা বোঝা গেছে তো? এখন ধরেন উপকরণের পরিমাণ স্থির ধরলে দুটি পণ্যের পরম ব্যয় সুবিধা বের করা যায়। অ্যাডাম স্মিথ শ্রমের পরিমাণ স্থির ধরে পণ্যের পরম ব্যয় সুবিধা পরিমাপের কথা বলেন। মনে করি এ দেশে একদিনের শ্রম দ্বারা এক্স পণ্য 20 একক, এই যে এক্স পণ্য 20 একক অথবা ওয়াই পণ্য 10 একক, ওয়াই পণ্য 10 একক উৎপাদন করতে পারে। তার মানে এটা কি, কোন দ্রব্য উৎপাদনের সুবিধা রয়েছে? অবশ্যই এক দ্রব্য উৎপাদন এ দেশে। ঠিক আছে? আবার একদিনের শ্রম দ্বারা বিদেশ এক্স পণ্যে হচ্ছে 10 একক, ওয়াই পণ্য হচ্ছে 25 একক উৎপাদনের সুবিধা রয়েছে। তার মানে এ দেশ কোন দ্রব্য উৎপাদন করবে? অবশ্যই এক্স দ্রব্য, আর বিদেশ অবশ্যই ওয়াই দ্রব্য উৎপাদন করবে এবং রপ্তানি করবে। এভাবে দুটি দেশের মধ্যে কি করবে? আন্তর্জাতিক বাণিজ্য সংগঠিত হবে। বিনিময় হার এক্স হচ্ছে 20, ওয়াই হচ্ছে 10, তার মানে আলটিমেটলি আমরা 10 দিয়ে যদি 20 দিয়ে ভাগ দিই, টোটালটা 20/20 1:10/20 হাফ হয়ে যাচ্ছে পণ্য বিনিময়ের হার। আর এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে দেখেন 10/10 1 আর 25/10 2.5। তো আমি অভ্যন্তরীণ বাণিজ্য হলে কি এক্স 1 একক দিব, দিয়ে আমি হাফ একক ওয়াই পাবো। বারবার বলছি কথাটা শুনেন, না বুঝলে জিজ্ঞেস করেন। এক্স 1 একক দিব, ইন্টারনালি যদি বাণিজ্য হয় এক্স 1 একক দিতে হবে, তার বদলে আমি ওয়াই পাবো কতটুকু? হাফ একক। আর বিদেশের ক্ষেত্রে এক্স 1 দিব, ওয়াই পাবো কতটুকু? 2.5 একক। ঠিক আছে? তো দেখেন, তো এখন এক্স পণ্য বিবেচনা করলে দেখা যায় যে বিদেশের তুলনায় এদেশ দ্বিগুণ পরিমাণ এক্স উৎপাদন করতে পারে। এদেশে 1 একক এক্স তৈরি করতে 1/20 দিনের শ্রম দরকার। বিদেশে একই পরিমাণ এক্স উৎপাদন করতে 1/10 দিনের সময় প্রয়োজন। ঠিক আছে? এদেশে কি বলেছে একটু দেখি, একটু খেয়াল করি। কি এক্স পণ্য বিবেচনা করলে দেখা যায় বিদেশের তুলনায় এদেশে দ্বিগুণ পরিমাণ উৎপাদন। এই যে এক্স পণ্য উৎপাদন করছি আর বিদেশের তুলনায় আমি এক্স পণ্য অবশ্যই 20 একক উৎপাদন করছি, দ্বিগুণ পরিমাণ উৎপাদন করছি। ব্যাপারটা বুঝছি? আর এ দেশের 1 একক এক্স তৈরিতে 1/20 দিনের শ্রম লাগে। 1/20 মানে কি? 1/20 20:10, 20:10, তার মানে 1:half হচ্ছে, 1:half। তার মানেটা কি? এটা দ্বারা বোঝাচ্ছে যে এদেশে আমি যদি এক্স দ্রব্য উৎপাদন করি, আমার উৎপাদনের শ্রমটা লাগবে 1/20। ঠিক আছে? আর বিদেশে লাগবে 1/10। এটার কথা বলছে।
বিদেশে একই পরিমাণে x 1/10 দিনের শ্রমের প্রয়োজন। সুতরাং শ্রম বিবেচনা করলে x উৎপাদনে এ দেশের কম ব্যয় সুবিধা হচ্ছে যেহেতু 1/20 is less than 1/10, অন্য কথায় 20 is greater than 10 হওয়ায় x উৎপাদনে বি দেশের তুলনায় এ দেশের কম ব্যয় সুবিধা রয়েছে। ঠিক আছে, আবার y পণ্য বিবেচনা করি এক্ষেত্রে y দ্রব্য তৈরিতে এই দেশের 1 থেকে 1/10 দিনের শ্রম দরকার। এই যে এখানে 1/10 দিনের শ্রম দরকার এবং বিদেশের 1/25 দিনের শ্রমের দরকার। সুতরাং দেখা যায় যে y পণ্য উৎপাদনে বিদেশের পরম ব্যয় সুবিধা রয়েছে 25 is greater than 10, 25 is greater than 10, এই যে 25 is greater than 10 হয় y পণ্য উৎপাদনে বিদেশের পরম সুবিধা রয়েছে। তার মানে হচ্ছে এ দেশ X পণ্য উৎপাদন করবে এবং রপ্তানি করবে, বিদেশ Y পণ্য উৎপাদন করবে এবং রপ্তানি করবে। এখানে আরেকটা আছে 10 দিনের শ্রমে দেখা গেছে যে এক একক তুলা উৎপাদনে যুক্তরাষ্ট্র 10/80 দিনের শ্রম দরকার, বাংলাদেশের প্রয়োজন হয় 10/50 দিনের শ্রম। সুতরাং তুলা উৎপাদনে যুক্তরাষ্ট্রের পরম ব্যয় সুবিধা রয়েছে। আমি যদি ওইভাবে কাউন্ট না করি, যদি দেখি যে যেটা বেশি উৎপাদন রয়েছে পরম ব্যয় 80 is greater than 50, সো যেহেতু 80 আমার বেশি, তাহলে যুক্তরাষ্ট্র তুলা উৎপাদন করবে। অন্যদিকে দেখেন বাংলাদেশের প্রয়োজন 10/50, সুতরাং তুলা উৎপাদন করবে। আর এক একক বস্ত্র উৎপাদনে বাংলাদেশে 10/40 1/4.25, আর যুক্তরাষ্ট্রে 10/100 দিনের শ্রম বস্ত্র উৎপাদনে বাংলাদেশের পরম ব্যয় সুবিধা রয়েছে। সুতরাং h is greater than 50 এবং 100 is greater than 40 বলে উদ্দীপক উপযুক্ত পরম ব্যয় সুবিধা নিম্ন চিত্রের সাহায্যে ব্যাখ্যা করা হলো। চিত্রটা দেখেন যে টেবিল থেকে দেখা যায় যে প্রথম চিত্রে কি ছিল 25 আর 10, এটা হচ্ছে বাংলাদেশের, এই যে এখানে এই যে 25 আর 10 এ দেশের, আর বি দেশে হচ্ছে 10 আর 25। দেখেন এ দেশ 25 এ আর 10, আর বি দেশ হচ্ছে 10 আর 20। ঠিক আছে, তো উপর টেবিল থেকে দেখা যায় যে একক তুলা উৎপাদনে যুক্তরাষ্ট্রের 10/80 দিনের শ্রম দরকার, আর বাংলাদেশের প্রয়োজন হয় 10/50 দিনের শ্রম। সুতরাং তুলা উৎপাদনে যুক্তরাষ্ট্রের পরম ব্যয় সুবিধা হচ্ছে, আবার এক একক বস্ত্র উৎপাদনে বাংলাদেশের 10/40 দিনের শ্রমের প্রয়োজন। সুতরাং যুক্তরাষ্ট্রের দরকার 10/100 দিনের শ্রম, মানে বস্ত্র উৎপাদনে বাংলাদেশের তুলনায় যুক্তরাষ্ট্রের পরম ব্যয় সুবিধা রয়েছে। এই ব্যাপারটা বোঝা দরকার। দেখেন যুক্তরাষ্ট্র দুইটা পণ্যতে সুবিধা পাচ্ছে 80, 100, কম্পারেটিভলি কোনটাতে বেশি সুবিধা পাচ্ছে সেটা আমাকে বের করতে হবে। আমরা কম্পারেটিভলি সুবিধাটা বেশি পাচ্ছি হচ্ছে যুক্তরাষ্ট্র। দেখেন 80 কিভাবে আসতেছে, তার তুলা উৎপাদনে, যেটা আমি 10 দিনের শ্রম ধরেছি, তো তার তুলা উৎপাদনে 10/80 একক শ্রমের দরকার, খেয়াল করেন কথা। আর বস্ত্র উৎপাদনে 10/100 একক শ্রমের দরকার। এখন এখানে দুইটা উৎপাদনেই যুক্তরাষ্ট্র 80-50 এর থেকে বেশি, 140 এর থেকে বেশি। যুক্তরাষ্ট্রের পরম ব্যয় সুবিধা রয়েছে, কিন্তু কোনটাতে বেশি আছে? অবশ্যই তুলাতে তার বেশি আছে। কেন? 10/80 is greater than 10/50। দেখেন ঠিক আছে, ঠিক একইভাবে 10/40 is greater than 10/100। ব্যাপারটা বুঝছি? একটাই আস্তে করে প্রথমে যুক্তরাষ্ট্র হলো 80 আর 100 নিলাম, আর বাংলাদেশ হচ্ছে 50 আর 40 নিলাম। এটাই বলছে যে এ এবং বি এক ও দুই নং টেবিলে আলোকিত হয়েছে। এই চিত্রে AA2 এবং BB2 হলো যথাক্রমে X এবং Y পণ্য উৎপাদনে এ ও বি দেশের উৎপাদন সম্ভাবনা রেখা, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। চিত্র থেকে দেখা যায় যে বি দেশ ও বি পরিমাণ X, বি দেশ ও বি পরিমাণ X এবং এ দেশ ও A2 পরিমাণ X পণ্য উৎপাদনে চরম ব্যয় সুবিধা রয়েছে। বি দেশ কি করবে, যেহেতু OB2 বি দেশ কি বলেছি, বি দেশ ও বি পরিমাণ X, এই যে বি দেশ ও বি পরিমাণ X
এবং এ দেশ হচ্ছে OA2 পরিমাণ X পণ্য। সুতরাং OA2 is greater than OB. OA2 is greater than OB, তাহলে এ দেশ এই দ্রব্য উৎপাদন করবে এবং পরমাণু সুবিধা আছে রপ্তানি করবে। অন্যদিকে বিদেশ OB2 পরিমাণ Y দ্রব্য, OB2 পরিমাণ Y দ্রব্য এবং OA পরিমাণ Y দ্রব্য, সো বিদেশ করবে OB2 is greater than OA, তো বিদেশ X দ্রব্য Y দ্রব্য উৎপাদন করবে এবং রপ্তানি করে। এভাবে দুটি দেশের মধ্যে বাণিজ্য সংঘটিত হবে। কিন্তু বিচিত্র দিয়ে কি বুঝাইছে দেখেন, চিত্রে UU1, এই যে UU1 এবং BB1 হলো যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের তুলা এবং বস্ত্রের উৎপাদন সম্ভাবনা রেখা। যেহেতু এক্ষেত্রে OU is greater than OB, OU is greater than OB কতটুকু বেশি, 60 ইউনিট বেশি, এবং OU1 is greater than OB1 হলে উভয় পণ্য উৎপাদনে যুক্তরাষ্ট্রের পরম সুবিধা রয়েছে। কারণ যুক্তরাষ্ট্র দুইটা উৎপাদন করছে, তাতে বেশি আছে। Y দ্রব্য উৎপাদনে তার 50, 60, 70, 30 একক সুবিধা বেশি আছে। X দ্রব্য উৎপাদনে তার 60 একক বেশি আছে। তো X দ্রব্য সে উৎপাদন ও রপ্তানি করবে, পক্ষান্তরে Y দ্রব্য সে আমদানি করবে। ঠিক আছে, এই হলো ফ্যাক্টর। তো এই হলো ফ্যাক্টর, বুঝা গেছে? এখন 3 মিনিট আছে, আমি ট্রেড থিওরি অফ অ্যাডাম স্মিথ চাচ্ছি না আলোচনা করতে। ঠিক আছে, এটা আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব। যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা বলেন। কারণ এই কনসেপ্ট অফ অ্যাবসলিউট যে অ্যাডভান্টেজ আছে, সেই অ্যাডভান্টেজটা কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলেছি আমার ইন্টারন্যাশনাল ইকোনমিক্স। ঠিক আছে, একটা হচ্ছে রিলেটিভ অ্যাডভান্টেজ থিওরি, একটা হচ্ছে অ্যাবসলিউট অ্যাডভান্টেজ থিওরি। ঠিক আছে, এখন এখানে কারো যদি কোনো প্রবলেম থাকে আমাকে বলেন, তাহলে আমি আবার সেটা রিভিউ করব। অনেক সময় টানতে যে সময় পাই না, কোশ্চেন গুলো নেওয়া হয় না, বলি কেটে যায় 1 মিনিট, এখনো 2.5 মিনিট মতো সময় আছে। কারো যদি কোনো সমস্যা থাকে চ্যাট বক্সে বলতে পারেন, অথবা মাইক আমি ওপেন করে দিচ্ছি, বলতে পারেন। আর সবাই নাম রোল আপনাদের কিসে দিয়েছেন, তো চ্যাট বক্সে দিয়ে দেন, এটা অনুযায়ী হাজির হবে। ঠিক আছে, বলেন কারো কোনো সমস্যা আছে, ফিল ফ্রি। না স্যার। বুঝতে পারছেন? জি স্যার। এই যে অ্যাবসলিউট অ্যাডভান্টেজ, এটা কিন্তু আমরা ইসে পড়ে ফেলেছি ইন্টারন্যাশনাল ট্রেডে। হ্যাঁ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অ্যাবসলিউট অ্যাডভান্টেজ। তো এই যে বিনিময় হার কিভাবে কি হলো, বা কোনো জায়গায় যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে, তাহলে সুন্দর মতো করে বলেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। কারো যদি কোনো প্রবলেম থাকে এই সম্পর্কিত লেকচার সম্পর্কিত, জাস্ট আমাকে নক করুন। ঠিক আছে, যাই হোক, তার মানে হচ্ছে কারো কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। একটা হচ্ছে ট্রেড থিওরি অফ অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথ কি বলছে দেখেন, অ্যাডাম স্মিথ যুক্তি দেন যে বাণিজ্যের মাধ্যমে প্রতিটি দেশের প্রকৃত আয় বাড়ানো সম্ভব, তার মধ্যে শ্রম বিভাগের মাধ্যমে উৎপাদন ক্ষেত্রে পূর্ণ সুবিধা অর্জন করা সম্ভব। বৈদেশিক বাণিজ্য পণ্যের বাজার সম্প্রসারণ করে কোনো দেশের উৎপাদন ক্ষমতা পণ্য বিকাশ করতে পারে। তো অ্যাডাম স্মিথের মধ্যে যে পণ্য উৎপাদনে পরম ব্যয় সুবিধা আসে, সেটি উৎপাদন ও রপ্তানি করা উচিত এবং আমদানি করা উচিত ওই পণ্য দ্রব্য যার পরম ব্যয় অসুবিধা রয়েছে। যাই বলছি, পরিবহন ব্যয় নাই, বিশ্বের অভ্যন্তরে সম্পূর্ণ মাত্রা গতিশীল, বাণিজ্যের উপর উৎপাদন ক্ষেত্রে স্থির ব্যয় রয়েছে, শ্রমের পূর্ণ নিয়োগ বিরাজমান। এখন অ্যাডাম স্মিথ যে তথ্য দিয়েছে, অ্যাডাম স্মিথ একদিনের শ্রম নিয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে দুটি পণ্য উৎপাদন রেখেছে, যে বাংলাদেশ একদিনের শ্রম দিয়ে 40 এককে এক্স দ্রব্য এবং যুক্তরাষ্ট্র 20 একক এক্স দ্রব্য, Y 12 একক এবং Y 16 একক দ্রব্য উৎপাদন করতে পারে। তাহলে সেই ক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে একই পরিমাণ শ্রম দ্বারা বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে এক্স পণ্য বেশি উৎপাদন করতে পারে, তো এক্স পণ্য উৎপাদনে বাংলাদেশের পরম ব্যয় সুবিধা রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে Y পণ্য উৎপাদন বেশি করতে পারে, তো পরম ব্যয় সুবিধা রয়েছে। তো অ্যাডাম স্মিথের